অলরাইট মাই ফ্রেন্ডস, আজ আমরা এবিটি এর 92 এবং 93 পেজের যে পার্টটা রয়েছে অর্থাৎ সেট 2 এর আমরা পার্ট 2 তে আজ মোটামুটি 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই 4 দাগের অঙ্কগুলো পুরোটা কভার করব এবং সুন্দর করে বোঝার চেষ্টা করব, একটা অঙ্ক যেন কোনোভাবে মিস না হয় বুঝতে, সেই দিকে একটু নজর রাখবো। এবার দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি পড়বো। আর আমাকে একজন কমেন্ট করেছে যে দাদা, জ্যামিতিক পার্টগুলো একটু ভালো করে বোঝালে ভালো হয়। অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে ভালো করে বুঝিয়েছি, তারপরে যদি আর একটু ভালো করে বোঝালে তোমাদের সুবিধা হয় তাহলে অবশ্যই আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করবো। দেখো, বোর্ডটা দেখা যাচ্ছে আশা করি। এবার দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 4 দাগের। এখানে 12টি প্রশ্ন দেওয়া থাকে। দেখো, প্রথম প্রশ্নটা আমি পড়ছি। একটা মেশিনের মূল্য দেয়া রয়েছে। এবার মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হলে 2 বছর পরে মেশিনের মূল্য কত হবে? এই এই যে ধরনের অঙ্ক, যে দাম এখন দেয়া আছে, তাহলে 2 বছর পরে গিয়ে কত হবে? এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে হ্রাসের সূত্র লাগাতে হবে, অর্থাৎ p ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে যেটা পাবো প্রত্যেকটা মান বসানোর পরে সেটাই আমাদের উত্তর। এবারে চেষ্টা করো তুমি একবার, না হলে আমি করছি এখন। এখানে দেখো, এখানে যেটা দেয়া আছে বর্তমান মূল্য রয়েছে 18 হ্যাঁ, বর্তমান মূল্য রয়েছে এত। মূল্য হ্রাস এখানে কত পেয়েছে? 10% প্রতি বছর বাই প্রতি বছর। আর সময় এখানে কত আছে? সময় ইকুয়াল টু 2 বছর। তাহলে এখন কি করব? আমরা সূত্র জানি এইটা। তাহলে অতএব 2 বছর পর মেশিনের মূল্য তাহলে কত হচ্ছে? 1 মাইনাস 10 বাই 100 হোল তার হোল স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি 1800000। তাহলে এখান থেকে দেখো, এটা থেকে এটা কাটো, তাহলে 10 10 কে 10, 10 থেকে 1 চলে গেল, তাহলে কত হচ্ছে? 9 বাই 10 তার হোল স্কয়ার। তাহলে 18000, এখানে 4টে রয়েছে শূন্য, তারপরে এখানে আর 9 এখানে দুইবার লিখবো, হোল স্কয়ার রয়েছে তার জন্য দুইবার লিখলাম। 0 0 এখান থেকে দুটো কেটে দাও। এবার এদেরকে গুণ করো, 9 9 81, এরপর তার সঙ্গে 18 গুণ করো। এই টোটাল গুণ করে যে ফিগারটা পাওয়া যায় সেটা হলো 145,800। লিখলাম তো? হ্যাঁ, ওকে, দেখে নাও। চলো আমরা পরের অঙ্কে চলে যাব। এই অঙ্কে শুধুমাত্র একটু বুঝে নিতে হবে যে সূত্রটা কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটু ভালো করে দেখিয়ে দেবো, প্রত্যেকটা ক্ষেত্রে দেখিয়ে দেবো। এবার দেখো, ওটা কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে। ওকে, তাহলে 3 জনের, এখানে তুমি প্রত্যেকটা জিনিস লিখবে যে অংশীদারি কারবায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। আমি ধরে নিলাম প্রথম যে 3 জন রয়েছে তাদের A:B:C হিসেবে ধরে নিলাম, আমি ধরে নিলাম। তুমি অবশ্যই এটা লিখবে, একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5, যেটা লেখা আছে সেটা লিখবে 3:8:5। এবার ধরি মোট লাভ, ধরি এখানে যেটা বলেছে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল সেটা হিসাব করো। তাহলে এখান থেকে ধরি মোট লাভ ইকুয়াল টু x টাকা। তাহলে এর লাভ কত, বা প্রথম জনের লাভ কত? প্রথম জনের লাভ্যাংশ
ইকুয়াল টু এক্স এর অর্থাৎ মোট লাভ এটা, তার এইগুলোকে যদি যোগ করি 3 প্লাস 8 প্লাস 5, তার কত এই ভাগগুলোর অর্থাৎ যোগ করলে হয় 16, 16 ভাগের 3 ভাগ, তাহলে এখানে কত পাচ্ছি 3x বাই 16। তাহলে প্রথম জনের লাভাংশ পেলাম। এবার দ্বিতীয় জনের লাভাংশ বের করতে হবে। দ্বিতীয় জনের লাভাংশ ইকুয়াল টু x এর 16 ভাগের 8 ভাগ, তাহলে এখানে 8x বাই 16 ক্লিয়ার। এবার আমাদের বলেছে এই যে দুটো লাভ্যাংশ এদের পার্থক্য 600 টাকা, তাহলে এখানে শর্তে আমি বলতে পারি 8x বাই 16 মাইনাস অফ 3x বাই 16 ইকুয়াল টু 600 টাকা। এবার x এর মানটা বের করে ফেলো, না দেখি করে নাও, তাহলে উপরে বিয়োগ করে কত হয় 5x বাই 16 ইকুয়াল টু 600 বাই x ইকুয়াল টু 600 গুণ 16 বাই 5, 5 বারং 60, শূন্য কেটে এখানে বসাও, তাহলে গুণ করো, গুণ করে কত হচ্ছে 1920। তাহলে মোট লাভ কত হলো 1920 টাকা, মোট লাভ 1920 টাকা। ওকে, তুলে নেবে অঙ্কটা। তারপরে প্রশ্নে আমরা চলে যাব। দেখো 3 নম্বরে কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা বলেছে n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। ওকে, আমরা ধরি এখানে আসল ইকুয়াল টু p টাকা। ওকে, তাহলে এখানে সময় কত দিয়েছে, সময় ইকুয়াল টু n বছর, সুদ আসল কি বলেছে 2p টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে আরেকটা সুদের হার, সেটা লেখা আমি সুদের হার ইকুয়াল টু r%। এখানে দেখো, এবার আমরা শর্তে লিখতে পারি যে n বছরে সুদ আসল হচ্ছে 2p টাকা, তাহলে p into 1 plus r by 100 whole to the power n equal to 2p টাকা। এখানে আমাদেরকে দেখাতে হবে যে কত বছরে, অর্থাৎ এইখানটা আমার চেঞ্জ জানতে হবে এবং এইখানটা চেঞ্জ জানতে হবে, কত বছরে আমাদের এখানে 8 গুণ হয়। তাহলে দেখো এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা p বাদ দিয়ে দিলাম, whole to the power n equal to 2। এবার যদি উভয় পক্ষে আমরা কিউব করি তাহলে কত পাচ্ছি 1 প্লাস r বাই 100, এর কিউব করলে অর্থাৎ পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ হয়, তাহলে 3n, আর 2 এর কিউব করলাম তাহলে কত হবে 8। এবার উভয় পক্ষে আমরা p নিয়ে আসি, তাহলে p into 1 plus r by 100 whole to the power 3n 8p। তাহলে যেখানে আমাদের p ছিল সেখানে p আছে 1 plus r by 100, 1 plus r by 100, যেখানে n ছিল সেখানে হয়ে গেছে 3n, অর্থাৎ সময়টা বেড়েছে। সেই ক্ষেত্রে আমাদের সুদ আসলের পরিমাণটা 2x 2p থেকে 8p হয়ে গেছে, 2p থেকে 8p হয়ে গেছে। তাহলে বোঝা গেল কত বছর সময় নিচ্ছে, তাহলে n যেখানে সময় নিত, n বছর সময় নিত, সেখানে নিচ্ছে 3n বছর সময়। অতএব লিখবে নির্ণেয় 3n বছর সময়ে নির্দিষ্ট পরিমাণ আসল সুদ আসলে 8 গুণে পরিণত হয়। ওকে, তোমার যেটা লিখতে ইচ্ছে করে, বা নির্ণয় সময় 3n বছর। এবার চলো পরের প্রশ্নটি আমি চলে যাব। দেখবে পরের প্রশ্নটি অবশ্যই দেখবে কি বলেছে। দেখো 4 নম্বরে যেটা বলেছে, ওকে আমি লিখে নিচ্ছি।
এটা হলো x ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2। এবার আমাদের রুট এক্স প্লাস 1/√x এর মান নির্ণয় করতে বলেছেন। আমরা ওখানে পরে আসবো, তার আগে আমরা 1/x এর মানটা বের করে নিই এখান থেকে। তাহলে এখান থেকে দেখো 1/x ইকুয়াল টু এটাকেও আমাদের পুরোটাকে ঘুরিয়ে লিখতে হবে। এবার আমাদের নিচে আছে করণী, করণীকে নিরসন করতে হলে আমাদের কি করতে হয়, করণী নিরসক দিয়ে গুণ করতে হয়। তাহলে 2√2 ছিল এখানে, 2√2 উপরে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো a প্লাস b তার হোল স্কয়ার পাচ্ছি, নিচে সূত্র পাবো, তাই তো? সরি, এটা a প্লাস b, a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 3 এর স্কয়ার হয় 9, আর এটার স্কয়ার কত হয় দেখো 2√2 তার হোল স্কয়ার, 2 এর স্কয়ার হয় 4 আর √2 এর স্কয়ারে 2, তাহলে হচ্ছে 8, তাহলে মাইনাস অফ 8। তাহলে এখান থেকে কত বলতে পারি আমি, এখান থেকে বলতে পারি 3 মাইনাস 2√2, অর্থাৎ 1/x এর মান কত পেলাম 3 মাইনাস 2√2। তাহলে আমি শুধুমাত্র ওইটুকুই রাখবো আর বাকি পুরোটা মুছে ফেলছি। ওকে, আমার জায়গাটা শর্ট এখানে, আমি বের করা দেখিয়ে দিলাম। এবার দেখো, তাহলে এটার মান পেয়েছি, এটার মান পেয়েছি। এবার চলো, তাহলে এবার রুট এক্স প্লাস অফ 1/√x তার হোল স্কয়ার নিয়ে নিলাম ইকুয়াল টু, তাহলে কত রুট এক্স তার হোল স্কয়ার অর্থাৎ এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ab রুট এক্স ইন্টু 1/√x, অর্থাৎ 2 ইন্টু ab প্লাস অফ b স্কয়ার 1/√x তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি x প্লাস অফ 2, এখানে পাচ্ছি কত 1/x। তাহলে এখানে দেখো x এর মান কত ছিল 3 প্লাস 2√2 প্লাস অফ 2, আর 1/x এর মান কত ছিল 3 মাইনাস 2√2। এবার যদি এইটা এটা কেটে দিই তাহলে 3 আর 3 যোগ করলে 6 আর 2 8। ক্লিয়ার হলো? এবার দেখো এর যদি আমরা নিই রুট নিই, অর্থাৎ এই পাশে আমাদের রুট এক্স প্লাস অফ 1/√x তার হোল স্কয়ার ছিল এটা, তাহলে x রুট এক্স প্লাস 1/√x ইকুয়াল টু কত হবে √8। √8 কে কত রাখা যায়, আমি পুরো ভাঙিয়ে দিচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে দুটো 2 এর থেকে একটা 2 বাইরে আসবে, 2√2। ক্লিয়ার? ওকে, দেখে না আমাদের এইটার মান বের করতে দিয়েছে, এখানে যেটা লিখে নিয়েছি যার মানটা বের করতে দিয়েছে। তাহলে এখানে আমি প্রথমে হোল স্কয়ারের সূত্র বসিয়ে নিয়েছি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র বসিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমি আবার বর্গমূল করে দিয়েছি। এই অঙ্কটা প্র্যাকটিস না রাখলে হয়তোবা যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে আবার, এই কারণে প্র্যাকটিস করে অবশ্যই যাবে। এবার দেখো 5 দেখে কি বলেছে, a:b ইকুয়াল টু 3:2 আছে, আবার রয়েছে b:c ইকুয়াল টু 3:2 রয়েছে। এবার আমাদের বের করতে বলেছে a প্লাস b প্লাস c। ওকে, এদেরকে বের করতে বলেছে। এখান থেকে আমরা মোটামুটি এই b আর এখান থেকে b কি সমান আছে এই পাশে, না, তাহলে b কে আমরা প্রথমে সমান করে নেব। তাহলে যে কোনো একটাকে করো, যে উপরেরটাকে আমি গুণ করে দিচ্ছি। ওকে, 3 দিয়ে উপরেরটাকে গুণ করছি, তাহলে কত হয় 3 3 9, 3 2 6, আর একে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে 3 2 6 4। তাহলে b আমাদের সমান হলো, অতএব এখান থেকে বলতে পারি a:b:c ইকুয়াল টু কত 9:6:4। ক্লিয়ার? যেহেতু এখানে অনুপাতে রয়েছে আর এখানেও আমাদের অনুপাতটা বের করতে দিয়েছে, সুতরাং তুমি যদি চাও কে ধরে করতে পারো। এখান থেকে বলতে পারো যে ধরি abc, ধরি
এ কমা বি কমা সি যথাক্রমে 9k 6k 4k। ওকে, আর এখানে যদি এবার বসিয়ে দাও, এর মান 9k, বি এর মান 6k, ইস টু বি এর মান 6k আর সি এর মান 4k। তাহলে এখান থেকে পাবে কত? 15k ইস টু এখানে পাচ্ছি কত? 10k। তাহলে কে কে কেটে গেল, আর এখান থেকে 15 আর 10 এর মধ্যে কাটলে 3:2 থাকে। ওকে, এইভাবে করতে পারো, অথবা সলিড ভাবে যখন আমাদের এমসিকিউ তে থাকবে তখন শুধুমাত্র এটা বের করে এর জায়গায় 9 প্লাস বি এর জায়গায় 6 আর এখানে বি এর জায়গায় 6 প্লাস 4 তাহলে 15 10 তাহলে 3:2। ওকে, উত্তর একই বেরোবে সব সময়। ওকে, যে কোনো একটা পদ্ধতি তুমি বেছে নিতে পারো, হয়তো তুমি ধরে করলে, না হলে তুমি একবারে অনুপাতটা বের করে নিলে। এটা ছিল আমাদের 5 নম্বর। এবার 6 নম্বরে চলে যাবো। দেখো 6 নম্বরে কি বলেছে দেখো, 92 পেজ। ওকে, বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস। এবার সিডি জেআই এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। সিডি জেআই এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। বর্ধিত এসি ও বর্ধিত বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। একটু কোথাও একটু গরমেল আছে, আমি চিত্রটা আঁকছি তারপরে দেখি। এটা ও কেন্দ্রের একটা বৃত্ত, এটা আমাদের একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার এ বি হলো বৃত্তের ব্যাস। এবার সিডি জেআই এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। বর্ধিত এসি ও বর্ধিত বি ডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এবার এ পি বি এর মান নির্ণয় করো। এখানে দেখো, অবশ্যই একটু খেয়াল করবে, আমাদের বলেছেন এটা একটা এবি একটা ব্যাস, আর বলেছে সিডি একটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান একটা জ্যা রয়েছে। তাহলে সিডি এটা আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাই তো? অর্থাৎ এখানে যদি ও নিই তাহলে ও এ ইকুয়াল টু সিডি আমরা বলতেই পারি এখান থেকে। এবার দেখো, এবার এসি কে যোগ করে বাড়ানো হলো, এবার বিডি কে যোগ করেও বাড়ানো হলো। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ এখান থেকে সি পি, এটাকে নাম দেওয়া হলো পি ডি ইকুয়াল টু কত। আমি পুরো জিনিসটা তোমাদেরকে ধীরে ধীরে বোঝাচ্ছি, বিষয়টাকে পুরোটা খেয়াল করবে। এখানে দেখো, ও আর সি যদি যোগ করি আর ও আর ডি যদি যোগ করি, তাহলে এখান থেকে কি পাচ্ছি? ও সি এটা ব্যাসার্ধ, ও ডি এটাও ব্যাসার্ধ, তাই তো? ও সি ব্যাসার্ধ, ও ডি ব্যাসার্ধ, আর সি ডি এটাও ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য, তাই তো? তাহলে এরা কি হলো? সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও সি ডি সমবাহু ত্রিভুজ, সরি হ্যাঁ সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা কোণ কত? 90, সরি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। অতএব কোণ সি ও ডি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমরা একটা কাজ করি, যে এইটাকে যোগ করি বিসি কে। ওকে, এবার দেখো বিসি কে যোগ করলাম। এবার একটু খেয়াল করবে, এবার সিডি এই চাপের উপরে, সিডি চাপ, ওকে, সিডি চাপের উপরে এটা একটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। সিও ডি কেন্দ্রস্থ কোণ, আর সি বি ডি কোণ, ইকুয়াল টু বৃত্তস্থ কোণ।
তাহলে এখান থেকে আরেকটু খেয়াল করবেন, আমরা কি জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অতএব সি বি ডি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্লিয়ার হলো? কত পেলাম আমরা? 30 ডিগ্রি পেয়ে গেছি। ওকে, তাহলে এই কোণের মানটা পেয়েছি আমরা 30 ডিগ্রি। এবার দেখো আমাদের বের করতে দিয়েছে এই কোণটা, যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, সিপিবি কে যদি একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে একটা কোণ পেয়ে গেছি। আর যদি এই কোণটা আমরা বের করতে পারি, ওকে, এই কোণটা বের করতে পারি তাহলে আরেকটা কোণ বের করতে পারবো। 180 থেকে বিয়োগ করব দুটো কোণ। এবার দেখো এবি হলো বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাস কি? এবি। কথাগুলো ক্লিয়ার করে শুনবে। এবি হলো এই বৃত্তের ব্যাস এবং এসি বি কোণ, এটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। এবিসি কোণ অর্ধবৃত্তস্থ কোণ, এ বি এসি বি কোণ, এই কোণটা এই ত্রিভুজের বা এই বৃত্তের ক্ষেত্রে এসি বি কোণ অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে এসি বি কোণ অর্থাৎ এক সরল কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বিসিপি কোণ ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু এসি বি কোণ মাইনাস এসি বি কোণ, এসি বি কোণ। তাহলে 180 থেকে আমরা 90 বাদ দিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি আমরা? 90 ডিগ্রি। ক্লিয়ার? 180 থেকে 90 বাদ দিয়ে দিলাম, তাহলে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। ওকে, এটুকু তো বুঝতে পারলাম। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে? অতএব সিপি বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি? 90 থেকে 30 চলে গেল, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, ক্লিয়ার হলো? এটা বিয়োগ করলে হয় 90, 90 থেকে আবার 30 চলে যায়, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে? দেখো, আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরের অঙ্কতে যাব। দেখো এটা সম্ভবত 6 ছিল আমাদের। এবার সাথে চলে যাচ্ছি। সাথে কি বলেছে দেখো, ও কেন্দ্রবৃত্তের এবি হলো ব্যাস, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবং সিডি জ্যাকে বর্ধিত করায় ই বিন্দুতে ছেদ করেছে। এবি ব্যাস এবং সিডি জ্যাকে বর্ধিত করায় তারা ই বিন্দুতে ছেদ করেছে। এ ও ডি কোণ, ওকে, এখানে দেখো এবি হলো আমাদের ব্যাস, আর এখান থেকে ধরে নাম সিডি, এবি কে এখানে বাড়ানো হয়েছে, সিডি কে এখানে বাড়ানো হয়েছে। ওকে, এরা পরস্পর বর্ধিত করায় ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে ই বিন্দুতে ছেদ করেছে সেটা লিখে দিলাম। এবার কি বলেছে দেখো, এ ও ডি কোণ, এ ও ডি কোণ অর্থাৎ এই বাহু যোগ করা হয়েছে। তাহলে এই যে কোণটা আছে এটাকে বলেছে 140 ডিগ্রি। ওকে, 140 ডিগ্রি। এবার তাহলে এটা একটু লিখে নি, এ ও ডি কোণ ইকুয়াল টু 140 ডিগ্রি, সি এ বি কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি, সি এ সি এ বি কোণ অর্থাৎ সি এ বি কোণ অর্থাৎ এই যে এখান থেকে এটাকে যদি যোগ করি তাহলে যে কোণের মানটা দেয়া আছে সেটা হলো 50 ডিগ্রি। বিইডি এর মান কত সেটা আমাদের হিসাব করতে বলেছে, আমাদের বের করতে বলেছে। বিইডি ইকুয়াল টু কত, অর্থাৎ বিইডি এই কোণের মানটা কত সেটা আমাদের হিসাব করতে বলেছে। এখান থেকে দেখি আমরা কি কি করতে পারি। দেখো প্রথমত আমরা এই কোণটা বের করে নিতে পারি। ওকে, ডি ও বি কোণ ইকুয়াল টু কত,
ডি ও বি কোণ ইকুয়াল টু এটা কত এ ও ই এক সরল কোণ, তাহলে 180 থেকে আমরা 140 বাদ দিলাম, তাহলে থাকছে আমাদের 40 ডিগ্রি। তাহলে একটা কোণ আমরা বের করে নিয়েছি, আর আমাদের কাজ থাকবে এই কোণটা বের করলে, তাহলে 180 থেকে এই দুটো কোণ বাদ দাও, তাহলে এই কোণটা পেয়ে যাবো। এবার দেখো, যেহেতু একদম শেষের কথা, কিন্তু তার আগে আমাদের এইখান থেকে যেতে হবে, অর্থাৎ এই কোণটা বের করতে হলে আমার এই কোণটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো এটা 140, তাহলে এই কোণটা কত? এই কোণটা প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ, তাহলে এরকম বলবো প্রবৃদ্ধ কোণ এ ও ডি কোণ, এ ও ডি কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি। কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি থেকে 140 যদি বাদ দিয়ে দিই, তাহলে কত থাকছে? 0 2 2 210 ডিগ্রি। এবার যদি খেয়াল করি যে এ, এখানে একটু নামকরণ দিই, এ এস পি, অর্থাৎ এ এস পি বি ডি, এই চাপের দ্বারা সৃষ্ট কেন্দ্রস্থ কোণ কত? প্রবৃদ্ধ এ ও বি কোণ। এবং সৃষ্ট বৃত্তস্থ কোণ কত? এ সি ডি কোণ। তাহলে অতএব বৃত্তস্থ কোণ এ সি ডি ইকুয়াল টু 210 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 110, তাহলে এটা পাচ্ছি 110 ডিগ্রি। এবার যদি আমরা একটু খেয়াল করি, 1 2 3, তিনটে কোণের পরিমাণ পেয়ে গেছি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। অতএব আমি পরের কোণটা, অর্থাৎ এই কোণটা কত পাবো? অর্থাৎ তাহলে পাচ্ছি সি ডি ও কোণ ইকুয়াল টু, এটা আমি বলতে পারি যে 360 থেকে 360 ডিগ্রি থেকে এক এক করে 140, তারপর 50, তারপর 110 বাদ দিয়ে দিতে হবে। তাহলে এদেরকে আমি যদি যোগ করি, তাহলে কত পাই দেখি। তাহলে 140 যোগ 50 যোগ 300, তাহলে 360 থেকে আমরা এখান থেকে 300 বাদ দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত পেলাম? 60 ডিগ্রি। এই কোণের মান পেয়েছিলাম প্রথমেই 40 ডিগ্রি, এই যে দেখিয়ে দিয়েছি। তারপর এই কোণটার মান পেয়েছি 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এই সরল কোণের থেকে 60 ডিগ্রি যদি বাদ দিই, অতএব ও ডি ইকুয়াল টু 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলাম, তাহলে পাচ্ছি কত? 120 ডিগ্রি। তাহলে এটা হলো 120 ডিগ্রি। এবার তাহলে ডিই বি কোণ ইকুয়াল টু কত? অতএব ডিই বি কোণ ইকুয়াল টু 180 থেকে পরপর 120 এবং ওখানে আছে 40 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে 180 থেকে আমরা বাদ দিচ্ছি 160 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। ক্লিয়ার হলো? পুরো ধাপে ধাপে ধীরে ধীরে বুঝিয়ে দিয়েছি, আশা করি সমস্যা থাকার কথা নয়। এবার চলো, 7 আমাদের হয়ে গেল। এবার আমরা পরেরটায় চলে যাব। ওকে, তারপরে 8 নম্বরে রয়েছে এবিসি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিয়ে স্পর্শ করেছে। এবি ইকুয়াল টু 5 সেমি, বিসি ইকুয়াল টু 7 সেমি, এবার এসি ইকুয়াল টু 6 সেমি হলে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এখানে এ চাইনি, বইয়ে একটা প্রশ্ন আছে, সেটা ব্যাসার্ধ দেয়া আছে এ, অর্থাৎ এ এর চেয়েছিল, বাট চলো এই একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত নিলাম, এই আরেকটা বৃত্ত নিলাম। ক্লিয়ার? এবার
ধরি এটা এ, এটা বি, এটা সি। এখানে এ বি, বি সি আর সি এ এদের মান আমাদের দেয়া রয়েছে। আমি একটু পুট করব যে মানগুলো দেয়া আছে। এ বি, ওকে, 8 9 7 8, এ বি ইকুয়াল টু 5 5 7 6। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ওকে, এখানে দেখো, তাকাও, এ বি সি এর আমাদের বি এর যখন বের করতে বলেছে, আমরা তাহলে বি থেকে কাজ করতে শুরু করি অথবা এ থেকে কাজ করলে হবে। আমি বি থেকে কাজ করি। ধরি বি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু x সেমি। তাহলে এখান থেকে দেখো, এটা যদি x হয়, এইটা আমাদের x, ওকে। তাহলে আমরা একবার এইভাবে ঘুরে এইদিকে আসবো, আবার এইভাবে ঘুরে চলে যাব, ওকে। তারপর যে কোনো দুটোকে, অর্থাৎ এখান থেকে দেখবে এইটুক সমান যখন x আছে, তখন এই দিক থেকে ঘুরে আসলে এইটুক সমান অন্য কিছু হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমি বলি, তাহলে বি এর ক্ষেত্রে বিসি, বা এই দিক থেকে ঘুরবো, এই দিক থেকে ঘুরি, ওকে। তাহলে এখানে একটা পয়েন্ট করি, পি কিউ আর। তাহলে বি কিউ ইকুয়াল টু কত? বি কিউ ইকুয়াল টু এক্স, ওকে। তাহলে সি কিউ ইকুয়াল টু কত? সি কিউ ইকুয়াল টু, এবার বিসি থেকে আমরা বি কিউ বাদ দেব। তাহলে বিসি ইকুয়াল টু কত আছে? 7 7 মাইনাস এক্স, ওকে। 7 মাইনাস এক্স বাদ দিলাম। তাহলে এই সি কেন্দ্রীয় যে বৃত্ত আছে, এর ব্যাসার্ধ তো চেঞ্জ হয়নি। তাহলে সি আর এর দৈর্ঘ্য কত? অতএব সি আর ইকুয়াল টু 7 মাইনাস এক্স। তাহলে 7 মাইনাস এক্স যদি এইটা হয়, তাহলে এ আর এর দৈর্ঘ্য কত? তাহলে এ আর ইকুয়াল টু এসি থেকে এসি মাইনাস করব সি আর। তাহলে এসি এর দৈর্ঘ্যটা কত আছে? এসি আছে 6। 6 থেকে সি আর আমরা কত পেয়েছি? 7 মাইনাস এক্স। তাহলে এখান থেকে পাচ্ছি 6 মাইনাস 7 প্লাস অফ এক্স। তাহলে পাচ্ছি এক্স মাইনাস 1, ওকে। তাহলে এ আর পেয়ে গেছে, এ আর পেয়েছি। এবার তাহলে এপি ইকুয়াল টু কত? এপি এক্স মাইনাস 1, ওকে। এপি ইকুয়াল টু এক্স মাইনাস 1। তাহলে বিপি ইকুয়াল টু কত? তাহলে বিপি ইকুয়াল টু, এখান থেকে আমি লিখতে পারি এ বি থেকে আমরা এপি বাদ দেব। তাহলে এখান থেকে পাচ্ছি এ বি ছিল আমাদের 5, আর এখান থেকে এপি যেটা পেয়েছি এক্স মাইনাস 1 মাইনাস করলে এটা হবে প্লাস। তাহলে এটা কত হচ্ছে? 6 মাইনাস অফ এক্স। এখানে দেখো এ একটা বিপি, ওকে, আর বিপি এখান থেকে বি কিউ আর বিপি ইকুয়াল টু এক্স ছিল, ওকে। দুটোই তো এক্স ছিল। তাহলে এখান থেকে বলতে পারি যে এক্স ইকুয়াল টু 6 মাইনাস এক্স, শর্তে আমি বলেই দিতে পারি, ওকে। তাহলে এখান থেকে এক্সটা বাঁদিকে চলে আসলো। আমি এটা একটু উপরে করে দিচ্ছি, এক্স ইকুয়াল টু 6 মাইনাস এক্স। এক্স আমার বাঁদিকে চলে আসলো, তাহলে হচ্ছে 2x ইকুয়াল টু 6। তাহলে x ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3, যেটা আমাদের উত্তর দেওয়া রয়েছে, ওকে। অর্থাৎ বি এর ব্যাসার্ধ আমাদের পেয়েছি 3। এ এর ব্যাসার্ধ তুমি যদি অঙ্কটা সলভ করো তাহলে পাবে 2, এবং সি এর ক্ষেত্রেও তুমি ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করতে পারো। চলো এবার বইয়ে এ বের করতে দিয়েছিল, আমার উত্তরটা মনে আছে এখনো। এর ব্যাসার্ধ দৈর্ঘ্যটা 2 ছিল,
এবার মোটামুটি করে বিটাও এখান থেকে বের করে নিলে আর একই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু তুমি সিটা বের করতে পারো। তোমাদের বাড়ির কাজ থাকলো সি কি করে বের করবে সেটা বের করে অবশ্যই আমাকে জানিও। এবার দেখো 9 নম্বরের অঙ্কে আমি চলে যাব। 9 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর সমান্তরাল সরলরেখা এসি কে ডি বিন্দুতে এবং বিসি কে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা ধরে নেই এবিসি। তাহলে এখান থেকে দেখো কি বলেছে যে এবি বাহুর সমান্তরাল সরলরেখা এসি কে ডি বিন্দুতে, অর্থাৎ এখানে ডি বিন্দুতে ছেদ করে, আর বিসি কে ই বিন্দুতে ছেদ করে, এখানে ই বিন্দুতে ছেদ করে। তাহলে এদেরকে যোগ করে দাও। এবার কিছু মান দেয়া রয়েছে। AD ইকুয়াল টু হারিয়ে যায় x minus 3, AC equal to 2x, BE equal to x minus 2, BC equal to 2x plus of 3. ওকে, এটা আমাদের দেয়া আছে। তাহলে দেখো এখান থেকে যে পয়েন্টগুলো আমরা টানতে পারি সেটা হলো এই যে তোমরা প্রথমে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এ সি বি এই ত্রিভুজ এবং ডিসিই এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই পুরো বাহু অর্থাৎ এসি বাই এডি, যেহেতু আমাদের এইভাবে দেয়া আছে এসি আর এডি দেয়া আছে, তাহলে এদের মধ্যে নিয়েছি এসি অর্থাৎ বড় বাহু, তারপরে নিয়েছি ছোট বাহু। তাহলে এর মধ্যে প্রথমে বড় বাহু বি সি, তারপরে ছোট বাহু, তাহলে বি ই। ওকে, তাহলে এসি ইকুয়াল টু কত আছে 2x, এডি ইকুয়াল টু কত আছে এডি ইকুয়াল টু x minus 3, বিসি ইকুয়াল টু কত আছে 2x plus 3, আর ডি ইকুয়াল টু কত আছে x minus 2। তাহলে এই পাশে আমি গুণ করছি এটার সঙ্গে এইটা এবং এটার সঙ্গে এটা গুণ করা যাবে। তাহলে 10 থেকে 9 লিখে থাকবে। ওকে, তাহলে প্রথমে এটার সাথে এটা আমি গুণ করছি। দেখো 2x, x এর সঙ্গে 2x গুণ করলে 2x স্কয়ার, x এর সঙ্গে 3 গুণ করলে প্লাস 3x, মাইনাস 3 এর সঙ্গে 2x গুণ করলে মাইনাস 3 দুগুণা 6x। ওকে, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 9। এবার এটার সঙ্গে এটা গুণ করো ইকুয়াল টু 2x স্কয়ার, এটার সঙ্গে এটা গুণ করো মাইনাস 4x। ক্লিয়ার? এখানে কোথাও ভুল হয়েছে, এটা মাইনাস দেওয়া ছিল একদম। তাহলে দেখো এখান থেকে মোটামুটি করে এটা কেটে যায়, আমি একবার চেক করে নেব। ওকে, এখানে সম্পূর্ণ ঠিকই ছিল। এখানে দেখো 2x স্কয়ার এবং 2x স্কয়ার উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম। এখানে কত থাকছে, এখানে আছে আমার 4x। 4x যদি বাইরে বাঁ দিকে নিয়ে আসি তাহলে প্লাস অফ, এখানে দেখো এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস অফ 3x প্লাস অফ 4x ইকুয়াল টু এই যে মাইনাস 9 আছে সেটা যদি ডান দিকে চলে যায় তাহলে প্লাস অফ 9 হবে। তাহলে এখানে পাচ্ছি x ইকুয়াল টু 9। ক্লিয়ার? ওকে, দেখে নাও, আরেকবার দেখে নাও বিষয়টা। পুরো প্রশ্নটা ঠিকই ছিল, আমি একটা জায়গা দেখতে পারিনি, এটা এই কারণে হয়তো আমার উত্তরের সময় একটু গন্ডগোল হচ্ছিল। এবার চলো নেক্সট প্রশ্নতে চলে যাই। নেক্সট যে প্রশ্নটা রয়েছে 10-এর, কি বলছে, কোন গোলকের গ্যাস
বেলুন কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনের তীর পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এই ক্ষেত্রে দেখো আমি প্রথম ধরে নিলাম স্মল আর ইকুয়াল টু 7 আর ক্যাপিটাল আর ইকুয়াল টু 21। ওকে, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? গোলক বা বৃত্তাকারে কোনো বস্তুর, তাহলে এই ক্ষেত্রে বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, তাই তো, 4 পাই আর স্কয়ার। এটা আমরা সূত্র জানি। এবার যদি আমরা শর্তে করি, তাহলে এখানে শর্তে না, এদের অনুপাত চাইছে, তাহলে এখান থেকে 4 পাই 7 স্কয়ার ইজ টু 4 পাই 21 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো 4 পাই কেটে গেল, তাহলে 7 গুণ 7 থাকছে, এখানে 21 গুণ হয়তো 21 থাকছে, এখান থেকে এটা কেটে দাও, তাহলে হচ্ছে 3, এটা কাটো, তাহলে হচ্ছে 3, তাহলে 1:9। এবার পুরো বিষয়টা বলি। দেখো গোলকের ক্ষেত্রে এখানে তুমি একটু লিখে নেবে যে প্রথম বেলুনের ব্যাসার্ধ 7 সেমি এবং দ্বিতীয় বেলুনের, অর্থাৎ বেলুন ফোলানোর পরে তার ব্যাসার্ধ হয় 21 সেমি। আমরা জানি বা এরকম লিখতেই পারো যে প্রথম বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই 7 এর স্কয়ার এবং দ্বিতীয় বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই 21 তার হোল স্কয়ার। এবার প্রথম বেলুন এবং দ্বিতীয় বেলুনের অনুপাত হিসেবে তারপরে এইটুকু লিখে দেবে। ওকে, এটা একদম সঠিক করলাম, যেহেতু এখানে একটাই শুধুমাত্র সূত্র ব্যবহৃত হয়েছে এবং অনুপাত সমানুপাত তোমরা তো বুঝেই নিয়েছো আগে থেকেই। তাহলে চলো এবার টোটালি আরেকটা প্রশ্নের দিকে চলে যাই। পরের যে প্রশ্নটা রয়েছে 10, 16, 11 নম্বর। একটি আয়ত ঘনক আকৃতির ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এ বি সি দেয়া আছে। ওকে, আর এখানে বলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 25, ab প্লাস bc প্লাস অফ ca ইকুয়াল টু 24, 0.5। ওকে, তাহলে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ ধরুন একটা রয়েছে, এটাকে বলেছে আয়ত ঘনক আকৃতি। তাহলে আয়ত ঘনক আকৃতির সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে সেটা রাখা যাবে কর্ণ বরাবর। তাহলে কর্ণটা কত হবে? এ বি সি, অর্থাৎ রুট ওভার এ স্কয়ার প্লাস অফ বি স্কয়ার প্লাস অফ সি স্কয়ার এর সমান হবে আমাদের কর্ণ। ওকে, তাহলে আমরা প্রথমে মোটামুটি এই দুটো দিয়ে আমরা একে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখো আমরা কি জানি যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার ইকুয়াল টু কত জানি? a স্কয়ার প্লাস অফ বি স্কয়ার প্লাস অফ সি স্কয়ার মাইনাস অফ 2 ইনটু ab প্লাস ও প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস অফ ca। ওকে, তাহলে এটাকে যদি বাঁদিকে নিয়ে আসি বা এটা এখানে থাকলো, এই পুরোটাকে বাঁদিকে নিয়ে আসি, তাহলে কত হবে? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস অফ 2 ইনটু ab প্লাস bc প্লাস অফ ca। তাহলে এখান থেকে বলতে পারি এইটুকু ইকুয়াল টু 25 তার হোল স্কয়ার মাইনাস অফ 2 ইনটু 240.5, এটাকে ব্র্যাকেট রাখি, তাহলে 625 মাইনাস এখানে হচ্ছে আমার 24 দেবে না 48, 1 481, এটা বিয়োগ করলে সম্ভবত 144 হয়। অতএব দেখো একে যদি আমি বর্গমূল করি তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস অফ b স্কয়ার প্লাস অফ c স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 144 ইকুয়াল টু পাচ্ছি কত? 12। ক্লিয়ার? তাহলে সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 12 সেমি। ক্লিয়ার? যদি এখানে 12 সেমিতে থাকে, এখানে যদি সেমিতে থাকে তাহলে আমরা সেমিতে লিখবো। এখানে কিছু আছে মিটারে রয়েছে, তাহলে মিটার। ওকে, এবিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, তাহলে আমরা মিটার লিখবো 12 মিটার। এবার চলো পরের প্রশ্নতে চলে যাব। পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হলো এই যে একটি লম্ব বৃত্তাকার
চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 264 বর্গ সেমি এবং আয়তন দেওয়া রয়েছে 924 ঘন সেমি হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ কত? তাহলে দেখো চোঙাকৃতির ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? পাই আর এইচ ইকুয়াল টু, এখানে দেখো যে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল কত, 2 পাই আর এইচ ইকুয়াল টু, এখানে দেয়া আছে আমাদের 200 2 6 4। তাহলে এখান থেকে আর আরেকটা জানি যে সমগ্র তলের আয়তন কত, পাই আর স্কয়ার এইচ, যেটা কিনা আমাদের দেয়া রয়েছে মোটামুটি 924। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা পাই আর এইচটা রাখবো। তাহলে পাই আর এইচ ইকুয়াল টু 264কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 132। এবার এটাকে আমরা লিখতে পারি পাই আর এইচ ইন্টু আর ইকুয়াল টু 924। তাহলে এটা পাচ্ছি আমি 132 গুণা আর ইকুয়াল টু 924। তাহলে আর ইকুয়াল টু 924 বাই 132। তাহলে ভাগ করে কত হয়? 7 7 বাদ যায়। তাহলে পেয়ে গেলাম আমরা মোটামুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে কিসে বলেছে? বর্গ সেমি আছে, তাহলে এখান থেকে আসবে, সেমিতে আসবে। প্রথম যে ডাটা দুটো দেয়া রয়েছে সেই দুটো একটু লিখবে এবং প্রথম শর্ত দিয়ে এটা লিখবে, দ্বিতীয় শর্ত দিয়ে এটা লিখবে। ক্লিয়ার হলো? আশা করি পুরোটা বুঝতে পেরেছো। কোথাও যদি অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টগুলো আমার কাছে খুবই মূল্যবান। তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবে। আর যারা এতদূর রয়েছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। মোটামুটি 10টা সেট তো করানোই হবে, প্রত্যেকটা সেট দেখতে থাকো। চলো, আশা করি সবাই ভালোই লাগবে। চলো, টাটা।